21 আগস্টের মামলায় তারেক রহমান বাবর সহ সবার খালাসের বিরুদ্ধে আপিলের রায় কিছুক্ষণ পর হাইকোর্টের রায় বহাল থাকার আশা আইনজীবীদের। দলগুলোর ঐক্য না হওয়ায় জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে শঙ্কা, সংবিধানের ওপর প্রাধান্য নিয়ে ভিন্ন মত আইনজীবীদের। আদালতে প্রশ্ন না তোলার বিধান নিয়েও দ্বিমত। গাজীপুরের চান্দনা মশলা বাজারে আগুন, ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে, পুড়ে ছায় প্রায় 150 দোকান। পানি অভাবে অনেক লোকই আমাদের এলাকা ছেড়ে চলে গেছে। রান্না খাওয়ার অসুবিধা, কোনো অনুদান পাই না। জলাবদ্ধতার কবলে খুলনার ডুমুরিয়া ফুলতলা, 3 মাস ধরে পানিবন্দী অর্ধশত গ্রামের মানুষ। বিল ডাকাতি আর পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়, কারণ ব্যবস্থা নেওয়ার আশ্বাস। সময় সঙ্গে আছি আমি অর্চিতা শেরসিন। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান বাবর সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের রায় আজ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 সদস্যের বেঞ্চে রায় ঘোষণার কার্যতালিকার 1 নম্বরে রাখা হয়েছে। গত বছরের 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। পরে 19 মার্চ এ মামলায় সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ। আসামি পক্ষের আইনজীবীদের প্রত্যাশা, হাইকোর্টের আদেশ বহাল থাকবে আপিল বিভাগেও। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় আওয়ামী লীগের 24 নেতাকর্মী নিহত হন। শেখ রেহানা, রাদওয়ান, মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিককে প্রধান আসামি করে শেখ হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতির 3 মামলার তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ হবে আজ সকালে। ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালত সাক্ষ্য গ্রহণ হওয়ায় কথা রয়েছে। এর আগে জব্দ তালিকার 44টি নথির বিষয়ে সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়। রেহানার পক্ষ থেকে তৎকালীন প্রধানমন্ত্রীকে প্লট বরাদ্দের আবেদনের চিঠি, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিয়ম বহির্ভূতভাবে প্লট বরাদ্দের নির্দেশের চিঠি এবং আসামিদের মিথ্যা হলফনামার বিষয়ে আদালতকে নিশ্চিত করেন তারা। সাক্ষ্য গ্রহণের প্রথম দিন মামলার বাদীরা আদালতকে জানান, প্লট বরাদ্দের জন্য ব্রিটিশ এমপি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক শেখ হাসিনার ওপর চাপ প্রয়োগ করেন। জুলাই সনদকে সংবিধানের ওপর প্রাধান্য দেয়া নিয়ে ভিন্ন মত দিয়েছেন সিনিয়র আইনজীবীরা। কেউ কেউ বলছেন সংবিধানের ওপর কোনো সনদ প্রাধান্য পেতে পারে না, আবার কেউ বলছেন ঐক্যমত্য হওয়া বিষয়গুলো প্রাধান্য পেতে কোনো বাধা নেই। অতীতে এমন বহু নজির রয়েছে, যদিও জুলাই সনদ নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না, অঙ্গীকারনামায় এমন বিধান না রাখার প্রয়োজনীয়তা দেখছেন না কোনো আইনজীবী। কেননা প্রশ্ন তোলা যাবে না এমন অনেক বিধান রাখার পরও আদালতে চ্যালেঞ্জ হয়েছে, বাতিল হয়েছে, এরকম অনেক উদাহরণ রয়েছে। আফজাল হোসেনের রিপোর্ট। রাজনৈতিক দলগুলোর মতভিন্নতার কারণে আটকে আছে জুলাই জাতীয় সনদ। নতুন করে আবার আলোচনায় বসতে যাচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন। একদিকে মৌলিক 1 ডজনেরও বেশি বিষয়ে নোট অব ডিসেন্ট, অন্যদিকে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন ও জুলাই সনদকে আইনি ভিত্তি দেয়া নিয়ে অনৈক্য। সব মিলিয়ে শঙ্কার মধ্যে পড়েছে সনদ বাস্তবায়ন। জুলাই সনদকে সংবিধানের উপরে প্রাধান্য দেয়া, সনদের ব্যাখ্যার ক্ষমতা আপিল বিভাগের হাতে ন্যস্ত করা এবং জুলাই সনদের কোনো বিধান নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না, বাস্তবায়নের অঙ্গীকারনামায় এই 3টি বিষয় নিয়েই মূলত মতভিন্নতা। এ বিষয়ে বিভিন্ন মতের সিনিয়র আইনজীবীদের সঙ্গে কথা বলে 2টি বিষয়ে কাছাকাছি মত পাওয়া গেছে। তবে মতের ভিন্নতা রয়েছে সনদকে সংবিধানের উপরে প্রাধান্য দেয়া না দেয়া নিয়ে। আমি মনে করি সেটা কারো সিনিয়র 2জন আইনজীবী বলছেন, সংবিধানের উপর কোনো কিছুই প্রাধান্য পেতে পারে না, এ ধরনের প্রস্তাব বাস্তবায়নযোগ্য নয়। রাজনৈতিক দলগুলোর লিখিত একটা রাজনৈতিক দলিল দেশের একটা সংবিধানের উপরে প্রাধান্য পাবে, এটি নিশ্চয়ই কারো প্রত্যাশিত ছিল না এবং আমার মনে করি সেটা কখনো বাস্তবায়নযোগ্য হবে না। সংবিধানের উপরে অন্য কোনো সনদ বা ডিক্লারেশন, আইন, বিধি, অর্ডিন্যান্স কোনো কিছু যেতে পারে না। তাদের সঙ্গে একমত নন এই 2জন আইনজীবী। তারা বলছেন, অতীতে এরকম বহু নজির রয়েছে, রাজনৈতিক সমঝোতা হলে সব সম্ভব। জুলাই সনদ একটা গণ অভ্যুত্থানের ফল। অতীতেও আমাদের দেশে সংবিধানের উপরে অনেক কিছুকেই প্রাধান্য দেওয়া হয়েছে, সকল বিষয় নয়, ওই সমস্ত বিষয় যে সমস্ত বিষয় সাংঘর্ষিক, মার্শাল লর মাধ্যমে যদি এটা করা যায়
অভ্যুত্থানের পরে করা যাবে না কেন? গত 16 বছর আমরা দেখেছি না সেই কনস্টিটিউশনের প্রভিশনগুলো কিভাবে দলিত মথিত হয়েছে, কেউ তো তখন কথা বলেনি। সুতরাং কনস্টিটিউশনের উপরে স্থান দেওয়া না দেওয়া এটা ওনারা বিজ্ঞজনরা বুঝবেন, দ্রুততম সময় এটা শেষ করেন, করে বাকি যে প্রায়োরিটিগুলো আছে সেটা করেন, না হলে রাষ্ট্র হিসাবে আমরা বিপদগ্রস্ত হয়ে যাব। যদিও জুলাই সনদ নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না এমন বিধান রাখা না রাখার কোনো প্রয়োজনীয়তাই দেখছেন না 4 জন আইনজীবী। যেখানে প্রশ্ন তোলা যাবে না, যে সমস্ত আইনে বলা থাকে, সেখানেই কিন্তু প্রশ্ন তোলার সুযোগটা বেশি তৈরি হয়। আদালত মনে করে যে যেহেতু প্রশ্ন তোলা যাবে না, সুতরাং আমাদের এই প্রশ্নের সমাধান করতে হবে যে প্রকৃতপক্ষে এই কাজটি এক্সিকিউটিভ কিংবা নির্বাহী বিভাগ কিংবা বিচার বিভাগ সঠিকভাবে করেছে কিনা। বলেছে আগে যে সমস্ত জায়গায়, সেগুলো আদালতে চ্যালেঞ্জ হয়েছে এবং বাতিলও হয়েছে। ফলে এখানে আদালতে চ্যালেঞ্জ করা যাবে না, এটা বলা না বলার মধ্যে কোনো পার্থক্য আছে বলে আমি মনে করি না। সুপ্রিম কোর্টের যে ইনহেরেন্ট পাওয়ার, সেই পাওয়ারে কেউ কখনো কিছু চ্যালেঞ্জ করতে চাইলে সে চ্যালেঞ্জ করতে পারবে। আপনি যে ইনডেমনিটি দেন না কেন, ওই ইনডেমনিটি অর্ডিন্যান্সটাও চ্যালেঞ্জ করতে পারবে। জুলাই সনদ আপনি যদি এই সংবিধানে দেন, সেটাও চ্যালেঞ্জ করতে পারবে। যে কোনো ব্যক্তির সাংবিধানিক আদালতে যে কোনো আইন, সাংবিধানিক কোনো বিধান, কোনো বিধি, কোনো আইন, কোনো অর্ডিন্যান্স সব কটাকেই চ্যালেঞ্জ করা যায়। আগামী 15 সেপ্টেম্বরের মধ্যে জুলাই জাতীয় সনদ চূড়ান্ত করতে চায় জাতীয় ঐক্যমত্য কমিশন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবার ছাত্র সংসদ নির্বাচনের খবর। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণার 10ম দিন আজ। শেষ মুহূর্তের প্রচারণায় সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। শিক্ষার্থীদের মধ্যে লিফলেট বিতরণ করছেন। লিফলেট বিতরণ ছাড়াও হলে হলে রুমে রুমে গিয়ে শিক্ষার্থীদের কাছে ভোট চাচ্ছেন প্রার্থীরা। এছাড়াও প্রজেকশন মিটিংয়ের মাধ্যমেও ভোট চাওয়া হচ্ছে। এদিকে প্রচারণা ছাপিয়ে কয়েকদিন ধরেই আলোচনায় হাইকোর্টের রিট ইস্যু। তবে বুধবার চূড়ান্ত রায়ে ভোট বহালের পর স্বস্তি ফিরে ক্যাম্পাসে। এর কিছুক্ষণ পরই আবারও রিট আবেদন হয়। এবার প্রার্থিতা ফিরে পাওয়ার আগ পর্যন্ত ভোট স্থগিত চেয়ে রিট করেছেন নিষিদ্ধ ছাত্রলীগ সংশ্লিষ্ট জুলিয়াস সিজার। তবে বেশিরভাগ প্যানেলই বলছে কোনো ষড়যন্ত্র করেই আর 9 সেপ্টেম্বরের ভোট পেছানো যাবে না। এদিকে ডাকসু নির্বাচন ঘিরে পূর্ব ঘোষিত 2 দিনের ছুটি বাতিল করে শুধুমাত্র ভোটের দিন ক্লাস পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র জমা কার্যক্রম। নির্বাচনের সর্বশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী আলতাফ হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই জমে উঠছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন এবং ছাত্র সংসদ, হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধিদের যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু জমে উঠতে শুরু করেছে। এবং আমরা যেটি সবশেষ যে পরিস্থিতি জানাতে চাই সেটি হচ্ছে গতকালকে কিন্তু মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শেষ করা হয়েছে এবং সেই বিতরণ কার্যক্রম 3 দফা কিন্তু বাড়ানো হয়েছিল বিভিন্ন কারণে। বিশেষ করে সবশেষ নবীন ছাত্রদের যে ভোটার তালিকায় যুক্ত হওয়া, প্রার্থিতায় যুক্ত হওয়া, সেটিকে কেন্দ্র করে কিন্তু সেটা বিলম্বিত হয়েছে এবং 3 দফায় সেটি বাড়ানো হয় এবং গতকালকে মনোনয়নপত্র বিতরণ শেষ হয়েছে এবং আজ থেকে অর্থাৎ আজ 4 সেপ্টেম্বর থেকে কিন্তু মনোনয়নপত্র দাখিল শুরু হচ্ছে। মূলত আজ 9টা থেকেই সেটা কার্যক্রম শুরু হওয়ার কথা, যদিও আমরা এখন পর্যন্ত কাউকে জমা দিতে দেখিনি, কোনো ছাত্র প্রতিনিধি এখন পর্যন্ত আমরা এখানে আসতে দেখিনি। এবং আজ এবং আগামী রোববার অর্থাৎ 7 সেপ্টেম্বর কিন্তু মনোনয়নপত্র জমার দাখিলের এই দিন ধার্য করা হয়েছে নির্বাচন কমিশন থেকে। এবং একই সঙ্গে জানিয়ে রাখি যে এই নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন যেটি বলছেন যে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ আছে এবং তারা ধারাবাহিকভাবে ক্রমান্বয়ে তাদের যে শিডিউল আছে সে অনুযায়ী তাদের সব ধরনের কার্যক্রম পরিচালিত হবে। এবং সেখানে বলা হচ্ছে যে মনোনয়নপত্র দাখিলের পর কিন্তু বাছাইয়ের তারিখও সেখানে তারা উল্লেখ করে দিয়েছে 8 তারিখে এবং প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে আগামী 10 সেপ্টেম্বর এবং প্রাথমিক তালিকা সম্পর্কে প্রার্থীদের যদি কোনো আপত্তি থাকে কোনো যদি অভিযোগ থাকে সেটার নিষ্পত্তি হবে 11 সেপ্টেম্বর এবং
মনোনয়নপত্র সবশেষ প্রত্যাহারের যদি যাচাই বাছাই শেষে যদি প্রত্যাহারের প্রয়োজন হয় সেটার জন্য 13 তারিখ নির্ধারণ করা হয়েছে, সেদিন প্রত্যাহারের তারিখ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী 14 সেপ্টেম্বর এবং আগামী 25 সেপ্টেম্বর কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তো এইভাবে করে আসলে আমরা দেখছি যে এই যে ভোটের যে দিন ঘনিয়ে আসছে, একই সঙ্গে আমরা দেখছি যে দিন দিন কিন্তু আপনার এই ভোটের যে আমেজ সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি রাজশাহী ইউনিভার্সিটিতে। বিগত কয়েকদিন এই ভোটকে কেন্দ্র করে ছাত্রদল, ছাত্র শিবির এবং অন্যান্য ছাত্র সংগঠনগুলো তাদের নিজ নিজ দাবিগুলো পেশ করে এই নির্বাচনকে কেন্দ্র করে। একই সঙ্গে বিশেষ করে ছাত্রদলের বেশ কিছু দাবি ছিল নির্বাচনকে কেন্দ্র করে, প্রশাসনের বিরুদ্ধে তাদের কিছু অভিযোগ ছিল এবং তারা বিশেষ করে নবীন শিক্ষার্থীদের এই নির্বাচনে অংশ নেওয়া, প্রার্থিতায় অংশ নেওয়ার বিষয়ে কিন্তু তারা জোরালো একটা অভিযোগ করেছে, ভূমিকা রেখেছে। এই দাবি আদায়ে তারা অনড় ছিল এবং সবশেষ গত পরশুদিন কিন্তু সেই মনোনয়নপত্র বিতরণের তারিখ কিন্তু বাড়ানো হয় তারই উপর ভিত্তি করে। তো এইভাবে আসলে চলছে। তো এখন দেখার বিষয়ে সামনের এই নির্বাচন কেন্দ্র করে আসলে কি অবস্থা তৈরি হয়। এই ছিল রাজশাহী ইউনিভার্সিটি থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। সময় সংবাদে আরও থাকছে, বিদেশি নাগরিকত্ব আইনে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা ভারতের। পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে প্রবেশ করা অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত। গাজীপুরের চান্দনা চৌরাস্তার মশলা বাজারের আগুন ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। ভোরে চান্দনা চৌরাস্তা এলাকার মশলা বাজারে আগুন লাগে, মুহূর্তেই ছড়িয়ে পড়ে পাশের দোকানেও। খবর পেয়ে ফায়ার সার্ভিসে 5টি ইউনিট ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণের কাজ শুরু করে। 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে গেছে অর্ধ শতাধিক দোকান। তবে কী কারণে আগুন লেগেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ছয় বছরে দেশে সিরামিক টাইলস শিল্পের বাজার বেড়েছে 2,500 কোটি টাকার। একসময়ের আমদানি নির্ভর এই শিল্প বর্তমানে মেটাচ্ছে অভ্যন্তরীণ চাহিদার 85 থেকে 90%। বেড়েছে রফতানিও। তবে ব্যবসায়ীদের দাবি, জ্বালানি সংকট, উচ্চ শুল্ক রীতিমতো ভোগাচ্ছে উদ্যোক্তাদের। সম্ভাবনাময় শিল্পটির প্রবৃদ্ধি ধরে রাখতে নীতি সহায়তা দেওয়ার তাগিদ অর্থনীতি বিশ্লেষকদের। ফরহাদুর রহমানের রিপোর্ট। একটা সময় ছিল যখন বাসাবাড়িতে সিঁড়ি কিংবা মেঝেতে ব্যবহার করা হতো মোজাইক পাথর। বদলে গেছে সময়, ডিজাইনের বৈচিত্র্য, ব্যবহারকারীর রুচিতে এসেছে ব্যাপক পরিবর্তন। মোজাইকের জায়গা দখল করেছে সিরামিক্সের টাইলস। 2002-এর পরের থেকে ম্যাসিভ ডেভেলপমেন্ট হয়েছে এবং এটা এখন এমন একটা স্টেজে আসছে উই ক্যান ফাইট উইথ দ্য ইম্পোর্টেড টাইলস। 70-75টা হচ্ছে লোকাল টাইল আর 20-25টা হচ্ছে ফরেন টাইলসগুলো চলে। আমার বাসায় মোজাইকও আছে, সিঁড়িতে মোজাইক, কিন্তু দেখলাম যে মোজাইকের কালারটা কেমন যেন আস্তে আস্তে ফেড হয়ে যাচ্ছে। রুচির কিছু ব্যাপার আছে, আগের মানুষ অত ছিল না, আপডেট ছিল না এরকম। এখনকার যে সময়টা চলতেছে ওই হিসাবে মানুষে এগুলো ইউজ বেশি করতেছে। বাংলাদেশ সিরামিক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি BCME এর তথ্য, দেশে সিরামিক্সের টাইলস, তৈজসপত্র, স্যানিটারি ও ব্রিক্স এই 4 উপখাতে পণ্য উৎপাদনে 74টি কারখানা রয়েছে। 2023-24 অর্থবছরে এ খাতের অভ্যন্তরীণ বাজারের আকার ছিল 9,500 কোটি টাকা, যার মধ্যে সবচেয়ে বড় হিস্সা টাইলসের। এক যুগ আগেও সিরামিক্স টাইলস আমদানি নির্ভর হলেও এখন সিংহভাগ উৎপাদন হচ্ছে দেশেই। স্থানীয় শিল্পই মেটাচ্ছে চাহিদার 85 থেকে 90%। সিরামিক্স খাতের শীর্ষ সংগঠন BCME এর তথ্য বলছে, গত 6 বছরে দেশের স্থানীয় টাইলসের বাজার বেড়েছে প্রায় 2,500 কোটি টাকা। উদ্যোক্তারা বলছেন, আমদানির নির্ভরতা কমায় দেশের অর্থ বাঁচলেও কাঁচামাল আমদানিতে সম্পূরক শুল্ক আর জ্বালানি সংকটে ভুগছে তারা। এই ইন্ডাস্ট্রি চালানোর জন্য মিনিমাম 15 PSI প্রেশারের গ্যাস প্রয়োজন হয়, বাট অ্যাজ এগেইনস্ট উই আর গেটিং অনলি 4 to 5 PSI প্রেশার। 300% গ্যাস প্রাইস বাড়ানো হয়েছে ওভার দ্য পিরিয়ড অফ লাস্ট 10 years। 15% সাপ্লিমেন্টারি ডিউটি, 15% VAT অন সেলস লেভেল অ্যান্ড ইম্পোর্ট লেভেল 26%। সো অল টুগেদার 32 + 26 ট্যাক্স হলিডে স্কিমটাকে কন্টিনিউ করা উচিত ফর অ্যানাদার 5 to 10 years অ্যাট লিস্ট।
একদিকে দেশীয় শিল্পের সুরক্ষা, অন্যদিকে রফতানি বাজারে বৈচিত্র্যময় পণ্য সম্ভার বাড়াতে উচ্চমূল্য সংযোজন সহায়ক সিরামিক টাইলসের মতো খাতকে অগ্রাধিকার দিয়ে নীতিকৌশল সাজানোর পরামর্শ এই অর্থনীতিবিদের। আমরা একদিকে রপ্তানি বৈচিত্র্যকরণের কথা বলছি, আবার ইম্পোর্ট সাবস্টিটিউশনের কথা বলছি। সেই যে একটা নীতি, সেই নীতির জায়গাটাতে কিন্তু আমাদের এই সিরামিক শিল্প খুব একটা ইতিবাচক ভূমিকা পালন করছে। তারা যেন গ্যাস পায়, এখানে যে সম্পূরক শুল্ক আছে তো সেটা কতটা কমিয়ে নিয়ে আসা যায় সেটা দেখতে হবে, প্রয়োজনে শূন্য শুল্কের ব্যবস্থা করতে হবে। ইপিবির তথ্য 2024-25 অর্থ বছরে সিরামিক খাতে রফতানি প্রবৃদ্ধি হয়েছে 6.44%। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এই মুহূর্তে হাইকোর্টে আছেন আফজাল হোসেন। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার চূড়ান্ত নিষ্পত্তি করলেন দেশের সর্বোচ্চ আদালত। সকালবেলা প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 সদস্যের বেঞ্চ এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেছেন। যে রায়ে হাইকোর্ট যে রায় দিয়েছেন, অর্থাৎ হাইকোর্ট এই মামলায় সব আসামিকে খালাস দিয়েছিলেন, সেই রায়টি যে জাস্টিফাইড, সেই রায়টি যে ন্যায্য, সেটিই কিন্তু আজকে সর্বোচ্চ আদালত বলেছেন। এবং হাইকোর্ট সব আসামিকে খালাস দিয়ে যে রায়, সেই রায়টি বহাল রেখেছেন। এবং আদালত বেশ কিছু পর্যবেক্ষণ দিয়েছেন যে এই মামলায় মোট 4 জন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে। এর মধ্যে মুফতি হান্নান, হরকাতুল জিহাদ নেতা, তাকে দ্বিতীয়বার রিমান্ডে নিয়ে জবানবন্দি আদায় করা হয়। দ্বিতীয়বার যখন রিমান্ডে নিয়ে জবানবন্দি আদায় করা হয়, তখন মুফতি হান্নানকে 410 দিন টিএফআই ছেলে আটকে রেখে নির্যাতন করা হয়েছে। এবং মুফতি হান্নানের জবানবন্দি যখন রেকর্ড করা হয়, মুফতি হান্নান তখন অন্য একটি মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হয়ে কারাগারে ছিলেন। কারাগারের কন্ডেম ছেলে তিনি ছিলেন। সেই কন্ডেম সেল থেকে তাকে আদালতে নিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে গিয়ে 410 দিন রিমান্ডে নেওয়ার পর তাকে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে গিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করা হয়। এবং সেই জবানবন্দিতেই তারেক রহমান সহ, লুৎফুজ্জামান বাবর সহ, আলী আহসান, মোহাম্মদ মুজাহিদ সহ রাজনৈতিক নেতৃবৃন্দকে জড়ানো হয়। সেই বিষয়টি নিয়েই আদালত, দেশের সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণ দিয়েছেন। দেশের সর্বোচ্চ আদালত বলেছেন যে মুফতি হান্নানের যে দ্বিতীয় জবানবন্দি, তিনি সেটি স্বপ্রণোদিত হয়ে দেননি। তিনি নির্যাতনের শিকার হয়ে বা নির্যাতনের কারণেই তিনি দ্বিতীয় জবানবন্দি দিয়েছেন। এবং যেই জবানবন্দি মুফতি হান্নান পরে আদালতে প্রত্যাহারের জন্য আবেদন করেছিল, কিন্তু সেই মুফতি হান্নানের আবেদন আদালত আমলে নেননি। এবং সর্বোচ্চ আদালতের অবজারভেশন হচ্ছে যে মুফতি হান্নানকে নির্যাতন করে জোর করে জবানবন্দি আদায় করা হয়েছে এবং সেই জবানবন্দির আলোকেই পরে পুরো মামলাটির বিচারিক প্রক্রিয়াটি হয়েছে। সেই কারণে বিচারিক আদালতের যে রায় বা বিচারিক প্রক্রিয়া, সেটি সমস্ত কিছুই বেআইনি হয়েছে। শুধু তাই নয় যে এই মামলায় আরও 3 জন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছিল বিচারিক আদালতে। এবং দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ আজকে বলছেন যে 3 জন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি একই দিনে রেকর্ড করা হয়েছে এবং একজন ম্যাজিস্ট্রেট সেই 3 জনের জবানবন্দি একদিনে রেকর্ড করেছেন। আদালতের পর্যবেক্ষণ হচ্ছে যে 3 জন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি একই দিন একজন বিচারক রেকর্ড করার ঘটনা দেশের বিচার বিভাগের ইতিহাসে নজিরবিহীন। এ ধরনের ঘটনা সাধারণত দেখা যায় না। এই পর্যবেক্ষণগুলো দিয়েই কিন্তু মোটামুটি হাইকোর্ট যে রায় দিয়েছেন, অর্থাৎ তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ যে 19 জন আসামি, অর্থাৎ লুৎফুজ্জামান বাবর সহ যে 19 জন আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, সেই মৃত্যুদণ্ড থেকে হাইকোর্ট খালাস দিয়েছিলেন। সেই খালাসের রায়টি আজকে বহাল রাখা হয়েছে। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ যে 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল বিচারিক আদালত যেটি দিয়েছিলেন, যেটি হাইকোর্ট বাতিল করেছিলেন, সেই হাইকোর্টের বাতিলের রায়টা আজকে বহাল রেখেছেন। অর্থাৎ মোটা দাগে যদি বলা চলে যে এই 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার সব আসামিকেই খালাস দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। এবং এর মধ্য দিয়ে এই দেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে আলোচিত যে মামলা, সেই মামলার বিচারিক প্রক্রিয়ার সমাপ্ত করলেন দেশের সর্বোচ্চ আদালত। এই ছিল সুপ্রিম কোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম হাইকোর্ট থেকে। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এ বিষয়ে হাইকোর্টে কথা বলছেন আইনজীবী, সরাসরি যাচ্ছি সেখানে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া। এবং আজকে আপিল সরকার রাষ্ট্র কর্তৃক আনিত সমস্ত আপিল এবং যে সমস্ত পিটিশন ছিল সবগুলো ডিসমিস হয়েছে। অর্থাৎ হাইকোর্ট বিভাগের যেই রায়, খালাসের যে রায়, সেটা বহাল আছে। কাজেই আমি বলবো যে আমি গর্ব অনুভব করি আমার সুপ্রিম কোর্ট নিয়ে,
আমার হাইকোর্ট বিভাগ এবং আমার অ্যাপেলেট ডিভিশন নিয়ে যে এখানে ন্যায়ের দণ্ড, এই ন্যায়ের দণ্ড, ন্যায়ের মানদণ্ড আজকে আবার তারা উঁচু করে ধরলেন। কাজেই বাংলাদেশে বিচার আছে, আইনের বিচার আছে, আইনের শাসন আছে, এটা আবার প্রমাণিত হলো। আর এই মামলা সঠিকভাবে তদন্ত করে নাই বলে হাইকোর্ট বিভাগ যে অবজারভেশন দিয়েছিল নতুন করে আবার পুনঃতদন্তের, সেটা আজকে আমরা শর্ট অর্ডারে মাননীয় প্রধান বিচারপতি মহোদয় যেটা পড়ে শোনালেন, আমরা যেটুকু অনুধাবন করতে পেরেছি যে এটা রাষ্ট্রের কাজ, এটা বিচার বিভাগের কাজ না, ঠিকই, কারণ এটুকু এক্সপান্স করা হয়েছে। আর নন অ্যাপিলিং অ্যাকিউজড অর্থাৎ জনাব তারেক রহমান সাহেব এবং আপনার অন্যান্য যারা ছিলেন তারা যারা আপিল করতে পারেননি এবং যারা দেশে উপস্থিত ছিলেন না, তাদের বেলায়ও সেই খালাসের আদেশ যেটা হাইকোর্ট বলেছিলেন যে এই খালাসের আদেশ তাদের বেলা প্রযোজ্য হবে, এটাও আজকে আমাদের অ্যাপেলেট ডিভিশন থেকে এটা বহাল আছে। কাজেই আমরা বলতে পারি তার জনাব তারেক রহমান সাহেব সহ অন্যান্য যারা আছেন তারা এই মামলা থেকে বেকসুর খালাস এবং এই মামলায় আর কোনো সাজা কারো নাই। আমরা আবারও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, শুকরগুজার করছি এবং আদালতের প্রতি আমরা কৃতজ্ঞ চিত্তে আদালতের এই রায়কে আমরা স্মরণ করছি। এবং আমি বাংলাদেশের একজন আইনজীবী হিসাবে আমার সুপ্রিম কোর্ট নিয়ে আমি গর্ব অনুভব করি যে আবার প্রমাণিত হলো যে আইনের শাসন আছে আর বিনা বিচারে অন্যায়ভাবে কাউকে ফাঁসি দেওয়া যাবে না, এটা আবার প্রতিষ্ঠিত হলো এবং এই ধারাবাহিকতা যেন বজায় রাখা থাকে। আর 164 ধারার জবানবন্দি মরহুম মুফতি হান্নান সাহেবের জবানবন্দির উপরে এই টোটাল মামলাটা ছিল। কিন্তু আজকে মাননীয় প্রধান বিচারপতি যখন রায় পড়ে শোনালেন সেখানে উনি বলেছেন যে যা একজন ফাঁসির আসামি অন্য মামলায় সিলেটের আনোয়ার চৌধুরী সাহেবের উপরে যে গ্রেনেড অ্যাটাক হয়েছিল সেই মামলায় তখন তার ফাঁসি ছিল, সেখান থেকে এনে তাকে এই যে 164 করা হয়েছে দ্বিতীয়বার এবং এই সেকেন্ড কনফেশন, এটা আইনত গ্রহণযোগ্য না। এবং এখানে সবচেয়ে বড় কথা যেটা স্বতঃস্ফূর্তভাবে করা বা ভলান্টারিনেস, যেটা এই মামলায় উনি বলেছেন শুধু মুফতি হান্নান না, অন্যান্য যে সমস্ত স্বীকারোক্তিগুলো ছিল এগুলো একটাও ভিতরেও ওনারা ভলান্টারিনেস খুঁজে পান নাই, অর্থাৎ এগুলো স্বেচ্ছায় তারা করেননি। কাজে স্বেচ্ছায় যদি না করে তাহলে সেই স্বীকারোক্তির কোনো মূল্য নাই। কাজেই এই মামলায় শুধু আসামিদের খালাস হয়নি, আজকে একটা নতুন ধারা যোগ হয়েছে যে ন্যায় বিচারের ক্ষেত্রে আমাদের উচ্চ আদালত কতটা সজাগ পুঙ্খানুপুঙ্খ রূপে, সেখানে এটা মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের শর্ট আদেশের মাধ্যমে আমরা সেটা অনুধাবন করেছি এবং এটা ইনশাল্লাহ বহাল থাকবে বাংলাদেশ সুপ্রিম কোর্টে। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি, সেই সাথে মহামান্য সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ আজকে যা রায় দিয়েছেন সেই রায়ে প্রমাণিত হয়েছে জনাব তারেক রহমান সাহেব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি ন্যায় বিচার পেয়েছেন। আপনারা জানেন এই মামলাটা অত্যন্ত একটা হিনিয়াস ক্রাইম ছিল, কিন্তু শেখ হাসিনা ওয়াজেদ তার রাজনৈতিক উদ্দেশ্যে ব্যক্তিগত জিঘাংসা থেকে জনাব তারেক রহমান সাহেবকে অন্যায়ভাবে এই মামলায় অন্তর্ভুক্ত করেছিলেন। এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম হাইকোর্টে। সময় সংবাদে আরও থাকছে। এনসিএল টি20 সামনে রেখে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট শুরু। প্রথম দিনে অংশ নিয়েছে 4 দল। এবারই প্রথম 1600 মিটার দৌড়ের পরীক্ষা দিয়েছেন মিথুন, খালেদ, তাইজুলরা। খুলনার ডুমুরিয়া ফুলতলায় অবস্থিত দেশের অন্যতম বৃহৎ বিল ডাকাতিয়া সহ অর্ধশত গ্রামের মানুষ পানিবন্দির জীবন কাটাচ্ছেন। 3 মাসেরও বেশি সময় ধরে হাজার হাজার একর মাছের ক্ষেত ও সবজি ক্ষেত পানিতে তলিয়ে আছে। জলাবদ্ধতা নিরসনে বিল ডাকাতিয়ার পানি নিষ্কাশনে পরিকল্পনার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আব্দুল হালিমের ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। প্রাকৃতিক দুর্যোগে ভাঙেনি বাঁধ, ঘটেনি কোনো বিপর্যয়, তবু মাসের পর মাস পানিবন্দী জীবন বিল ডাকাতিয়ার কয়েক লাখ মানুষের। অল্প বৃষ্টিতেই বাড়ে পানি, বন্ধ হয় হাজারো পরিবারের রান্না খাওয়া, রাত কাটে নির্ঘুম। খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অর্ধশত গ্রাম নিমজ্জিত পানিতে, কোনো কোনো জায়গায় রাস্তাও পানির নিচে, তলিয়ে গেছে একাধিক বিদ্যালয় চত্বর। দীর্ঘদিনেও পানি না নামায় নষ্ট হয়ে গেছে কয়েক কোটি টাকার ফসল, ভেসে গেছে ঘেরের মাছ। অভাব অনটন আর রোগে শোকে দিন কাটছে স্থানীয়দের। জীবন বাঁচাতে ও সুস্থ থাকতে জলাবদ্ধতার স্থায়ী নিরসন ছাড়া দ্বিতীয় কোনো দাবি নেই তাদের। পানি অভাবে অনেক লোকই আমাদের এলাকা ছেড়ে চলে গেছে। রান্না খাওয়ার অসুবিধা, কোনো
অনুদান পাই না, কি করে বসবাস করব? থাকতে পারবো না, এই দেশে দান চালু হয় না, কিছু না, কি করে থাকবো? অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে দীর্ঘদিন পানিতে চলার কারণে। ডাক্তার ওখানে নিয়ে যাবো এরকম সুযোগ আমাকে নেই। ছেলে মেয়ের পড়াশোনারও কষ্ট, চলাফেরারও কষ্ট, গেরবেড়িতে বাসে যায় প্রত্যেক বছর। বিল ডাকাতিয়ায় পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম শোলমারী নদীর 10 ভেন্টে স্লুইস গেট। একাধিক প্রকল্পে বিভিন্ন সময় পানির প্রবাহ স্বাভাবিক রাখার চেষ্টা করা হলেও শোলমারী নদী মরে যাওয়ায় এবং স্লুইস গেটের সামনে অতিরিক্ত পলি জমায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয় জনপদে। তবে বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা নিরসনে নানা উদ্যোগ ও পরিকল্পনার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জলাবদ্ধতা নিরসনের জন্য একটা ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে। স্টাডির সুপারিশের আলোকেই প্রকল্পটা প্রণয়ন করা হবে, যাতে এই বৃহত্তর বিল ডাকাতি এলাকার জলাবদ্ধতা নিরসন করা সম্ভব হয়। পানি নিষ্কাশন করা গেলে বিল ডাকাতিয়ায় 30,000 হেক্টর জমিতে চাষাবাদ সম্ভব হবে। প্রকল্প যায়, প্রকল্প আসে, হাজার কোটি টাকা ব্যয়ও হয়, তবে সুফল মেলে না জনপদে। তবুও এই অঞ্চলের মানুষ আশায় বাঁচে অভিশাপ হয়ে ওঠা বিল ডাকাতিয়া আবারও আশীর্বাদে রূপান্তর হবে। খুলনা থেকে তানজিব আহমেদ, সময় সংবাদ। ঝিনাইদহের কোটচাঁদপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন একজন। সকালে উপজেলার তালসার গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় ড্রাগন ক্ষেত রক্ষায় জমির চারপাশে বিদ্যুতের সংযোগ দিয়ে রাখেন আজিজুল। সকালে জমিতে কাজ করতে যান শাহাদাত ও ইকতার। হাল চাষের সময় বিদ্যুতের তারে একটি গরু জড়িয়ে গেলে শাহাদাত ও ইকতারও বিদ্যুতায়িত হন। এতে শাহাদাত হোসেন এবং একটি গরু ঘটনাস্থলেই মারা যান। আহত ইকতারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিদেশি নাগরিকত্ব আইনে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিল ভারত। এবার প্রতিবেশী পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে ভারতে প্রবেশ করা অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। বিশ্লেষকরা বলছেন, সরকারের নতুন সিদ্ধান্তে আগের বিতর্ক থেকে কিছুটা হলেও রেহাই মিলবে। সুব্রত আচার্যের রিপোর্ট। পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে ভারতে প্রবেশ করা অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত ধর্মীয় কারণে পাসপোর্ট নিয়ে যারা ভারতে প্রবেশ করেছেন তাদের ভিসার মেয়াদ শেষ হলেও দেশ থেকে বিতরণ করবে না প্রশাসন। তারা যদি ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করেন তবে সেটিও গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 1 সেপ্টেম্বর এ সংক্রান্ত একটি সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও বুধবারই দেশটির গণমাধ্যমে বিষয়টি প্রচারিত হয়। এতে নতুন করে সৃষ্টি হয় আলোচনা। এর আগে ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ কার্যকর হয় 2019 সালের 12 ডিসেম্বর। কিন্তু সেই আইনের নানা ধারা উপধারা বিশ্লেষণ শেষে 2024 সালের মার্চ মাসে আইনটি চূড়ান্ত করে বাস্তবায়নের পাশাপাশি নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি বিহারের ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক ভোটারকে বাদ দেওয়া হয়েছে। সেই সংখ্যা 65 লাখের বেশি। এতে তোপের মুখে পড়ে মোদী সরকার। ভোটার তালিকার নিবিড় সংশোধনী কর্মসূচিতে 1987 সাল থেকে 2004 সালের মধ্যে জন্ম নেওয়া ব্যক্তির বাবা মায়ের জন্মসনদ দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। এতে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসামের মতো রাজ্যগুলোতে প্রতিবেশী দেশ থেকে প্রবেশ করা অমুসলিমরা চরম আতঙ্কে পড়েন, যারা সেই সময়ের পরে নানা কারণে ভারতে বসবাস শুরু করেছিলেন। এই ইস্যুতে বিজেপির ভোট ব্যাংকে প্রভাব ফেলতে পারে বলেই কেন্দ্রীয় সরকার নতুন এই বিজ্ঞপ্তি জারি করেছে বলে মনে করছেন অনেকে। সুব্রত আচার্য, সমসংবাদ, ভারত। এনসিএল টি20 সামনে রেখে জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট। বৃহস্পতিবার ভোরে প্রথম টেস্টে অংশ নিয়েছেন ঢাকা মেট্রোর ক্রিকেটাররা। এরপর রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের ক্রিকেটাররা 30 মিনিট করে টেস্ট দিয়েছেন। জাতীয় দলের ট্রেনার নেথান ক্যালির গাইডলাইনে প্রথমবারের মতো 1600 মিটার দৌড়ের মাধ্যমে এনসিএলের ক্রিকেটারদের ফিটনেস যাচাই বাছাই করা হচ্ছে। প্রতিটি বিভাগে 30 জনের প্রাথমিক স্কোয়াডের সদস্যরা অংশ নিয়েছেন টাইম ট্রায়ালে। টেস্টে নির্ধারিত স্কোয়াডের ভিত্তিতে 15 জনের চূড়ান্ত স্কোয়াড ঠিক করবে নির্বাচকরা। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার চূড়ান্ত নিষ্পত্তি। হাইকোর্টের রায় আপিল বিভাগেও বহাল। তারেক রহমান বাবর সহ সব আসামি খালাস। পুনঃ তদন্তের আদেশ বাতিল। জুলাই সনদকে সংবিধানের চেয়ে প্রাধান্য দেয়া নিয়ে ভিন্ন মত আইনজীবীদের। আদালতে প্রশ্নের ঊর্ধ্বে রাখার প্রয়োজনীয়তা দেখছেন না আইনজ্ঞরা। এ ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়ের।